হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের চ্যাপ্টার 3 যে আছে সেটার একটা পার্ট হচ্ছে বাষ্পমোচন বা প্রস্বেদন। তো যেটা 37 নম্বরের প্রশ্ন হচ্ছে আজকে আর কি, যে বাষ্পমোচন কি। তো দেখো অ্যান্সারটা বলা আছে যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে দেহের বাইরে নির্গত হয় তাকে বাষ্পমোচন বলে। মানে এটা হচ্ছে আমাদের মানে উদ্ভিদ দেহের আর কি, উদ্ভিদ দেহের যে প্রয়োজনের অতিরিক্ত জলটা আছে সেটা যে বাষ্পের আকারে বাইরে বের হয় বা নির্গত হয় সেটাকে বাষ্পমোচন বলা হয়। এবার দেখো যেটা 38 নম্বরের প্রশ্ন যে বাষ্পমোচনের প্রধান স্থান কোনটি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। এবার দেখো আমাদের 39 নম্বর প্রশ্নটা আছে যে উদ্ভিদের বাষ্পমোচনের হার নির্ণয় করার যন্ত্রটির নাম কি। তো এটা হচ্ছে গ্যানং পোটোমিটার যন্ত্র। এরপরে 40 নম্বরের প্রশ্ন আছে যে পাতার কিউটিকল কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পাতার বহিঃপ্রাচীরে কিউটিন নামক স্নেহ পদার্থের যে আবরণী থাকে তাকে কিউটিকল বলে। এক কথায় দেখবা যে আমাদের পাতাগুলোর উপর যে চকচকে টাইপের পদার্থ থাকে যে কোনো পাতার উপরই, মানে মসৃণ, তো সেটাকে হচ্ছে কিউটিকল। এবার দেখো যেটা 41 নম্বরের প্রশ্ন যে বাষ্পমোচন নিয়ন্ত্রণের শর্তগুলি লেখো। তো বাষ্পমোচন কাদের কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো উষ্ণতা, আমি কি লিখেছি এখানে, সরল সম্পর্ক। এর মানেটা হচ্ছে যদি উষ্ণতাটা বেড়ে যায় তাহলে বাষ্পমোচনটা বাড়বে। বায়ুর আর্দ্রতা, মানে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে এটা ব্যস্ত সম্পর্ক হবে। হ্যাঁ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাষ্পমোচন হারটা কমে যাবে, এই জন্য ব্যস্ত সম্পর্ক লিখেছি। আমরা তো জানি এগুলো অঙ্কের হিসাবে। তারপরে দেখো 3 নম্বরটা যে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের সঙ্গে কী রকম সম্পর্ক থাকে, সরল সম্পর্ক। মানে যত বেগে বায়ুটা যাবে, বায়ুর প্রবাহ যদি বেশি হয় আর কি, বাষ্পমোচন হারটা বেশি হবে। এবার দেখো যেটা 4 নম্বর পয়েন্টটা বলে আছে যে পাতার গঠনগত বৈশিষ্ট্য। এবার দেখো যে পাতা অনেক রকমের পাতা হয়, এবার কিছু কিছু পাতা আছে যেগুলো কাটার মতো হয়ে যায় আর কি, যেরকম ফণিমনসার বা ক্যাকটাসের পাতা। তো এইসব পাতার মধ্যে আর কি বাষ্পমোচনটা কম হয়। এরপরে দেখো যেটা 42 নম্বর প্রশ্ন আছে যে রাত্রিবেলা পত্ররন্ধ্র খোলা থাকে এরকম কয়েকটি গাছের নাম লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পাথরকুচি আর ঘৃতকুমারী। এই যে গাছ দুটো আছে এদের পত্ররন্ধ্র হচ্ছে রাত্রেবেলা খোলা থাকে। পত্ররন্ধ্র মানে পাতার মধ্যে ছিদ্র যে আছে সেটা আর কি। এবার 43 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো কি বলা আছে যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে গ্রীষ্মকালে মাটিতে জলের পরিমাণ কমে গেলেও আলো ও তাপের প্রভাবে অতিরিক্ত বাষ্পমোচন ঘটে, ফলে গাছের পাতা নেতিয়ে পড়ে বা নেতিয়ে যায় আর কি। এই ঘটনাটাকে কি বলা হয়, উইল্টিং। তো দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে গাছ মারা যেতে পারে, তাই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঠিক আছে। 44 নম্বর প্রশ্ন যে আছে দেখো রসের উৎস্রোত বা ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে কোন কলার মাধ্যমে। মানে রসটা হচ্ছে নিচ থেকে উপরে যায় উদ্ভিদের কোন কলার মাধ্যমে। তো সেটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে জাইলেম বাহিকার মাধ্যমে বা জাইলেম কলার মাধ্যমে। এবার দেখো যেটা 45 নম্বরের প্রশ্ন আছে যে রসের নিম্নমুখী পরিবহন ঘটে কোন কলার মাধ্যমে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফ্লোয়েম কলার মাধ্যমে, জাইলেম আর ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেমের মাধ্যমে হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন আর ফ্লোয়েমের মাধ্যমে রসের নিম্নমুখী পরিবহন ঘটে। এরপরে দেখো যেটা 3 নম্বরের আরেকটা পার্ট হচ্ছে শোষণ। তো শোষণ কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে শ্বাসঙ্গের সাহায্যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড বর্জনকে শোষণ মানে শ্বাসকার্য বলা হয়। ঠিক আছে। এরপরে দেখো যেটা 47 নম্বরের প্রশ্ন যে উদ্ভিদের শ্বাস স্থানের নাম কি। তো উদ্ভিদ কোথা থেকে শ্বাস নিতে পারে। দেখো পত্ররন্ধ্রের সাহায্যে নিতে পারে, লেন্টিসেলের মাধ্যমে নিতে পারে এবং হচ্ছে শ্বাসমূলের সাহায্যে উদ্ভিদ শ্বাস নিতে পারে। এরপরে দেখো যেটা প্রশ্ন আছে যে 48 নম্বরের প্রশ্ন, এখান থেকে না একটা শর্ট প্রশ্ন আসবে তোমাদের, যে শ্বাসঅঙ্গ আছে আর প্রাণীর নাম। যেরকম দেহতল, এই দেহতলের সাহায্যে কোন কোন প্রাণী শ্বাসঅঙ্গ মানে শ্বাসকার্য চালায়। এটার অ্যান্সারটা হয়েছে অ্যামিবা, প্যারামেসিয়াম, হাইড্রা, স্পঞ্জ ইত্যাদি। শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে কে কে শ্বাসঅঙ্গ কার্য সম্পাদন করে। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণী যেমন ফড়িং, আরশোলা, এদের শ্বাসঅঙ্গের নাম কি, শ্বাসনালী বা ট্রাকিয়া।
এবার দেখো যেটা আছে যে ফুলকার সাহায্যে কোন কোন জীব শ্বাসকার্য পরিচালনা করে বা সম্পন্ন করে। অ্যান্সারটা হয়েছে রুই, কাতলা, চিংড়ি, শামুক ইত্যাদি। চিংড়ি ও কাঁকড়ার যে ফুলকাকে সেটাকে কি বলা হয়? বুকগিল। এবং মাকড়সা আর কাঁকড়া বিছের যেটা শ্বাসঅঙ্গ হলো সেটাকে বলা হচ্ছে বুকলাম। এবার দেখো যেটা 4 নম্বর মানে শ্বাসঅঙ্গ প্রাণীটার হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় কোন কোন জীবে। এটা অ্যান্সারটা হচ্ছে কই, শিঙ্গি, মাগুর মাছের হচ্ছে অতিরিক্ত শ্বাসঅঙ্গ দেখা যায় বা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। তো এরপরে দেখো যেটা ফুসফুসের সাহায্যে খেয়ে শ্বাসকার্য চালায়। তো অ্যান্সারটা হয়েছে উন্নত শ্রেণীর প্রাণী যেমন মানুষ, পাখি, সরীসৃপ, এরা হচ্ছে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এবার দেখো যেটা 49 নম্বরের প্রশ্ন যে ফুসফুসের আবরণীর নাম কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে প্লুরা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্লুরার দেখো যেটা ভিতরের স্তরটা আছে সেটার নাম ভিসেরাল প্লুরা এবং বাইরের স্তরটা আছে প্যারাইটাল প্লুরা। মানে প্লুরার হচ্ছে দুটো স্তর, একটা বাইরের স্তর, একটা ভিতরের স্তর। এরপরে দেখো যেটা আছে যে কোষীয় শোষণ। তো 50 নম্বরের প্রশ্নটা আছে দেখো যে কোষীয় শোষণ কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বস্তুর জারণ ঘটে এটিপি বা শক্তি উৎপন্ন হওয়াকেই কোষীয় শোষণ বলে। মানে বস্তুটার জারণ ঘটে এটিপি বা শক্তি যে উৎপন্ন হয় সেটাকেই বলে হচ্ছে কোষীয় শোষণ। এবার দেখো যেটা 51 নম্বরের প্রশ্ন শোষণ ও শ্বাসকার্যের মধ্যে পার্থক্য। তো শোষণ আর শ্বাসকার্যের মধ্যে পার্থক্য দেখো প্রথমে বলা আছে প্রকৃতি। তো শোষণের যেটা প্রকৃতি সেটা হচ্ছে দেখো জৈব রাসায়নিক প্রক্রিয়া আর শ্বাসকার্য হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া। স্থান শোষণ হচ্ছে কোষের ভেতরে ঘটে আর শ্বাসকার্য হচ্ছে শ্বাসঅঙ্গে সম্পাদিত হয়। তো এবার দেখো যেটা 52 নম্বরের প্রশ্ন যে শোষণ ও দহনের দুটি পার্থক্য লেখো। তো এখানে আমি 3টে লিখে দিয়েছি। দেখো প্রথমটা হচ্ছে প্রকৃতি জৈব রাসায়নিক প্রক্রিয়া আর দহনটা হচ্ছে অজৈব রাসায়নিক প্রক্রিয়া। শক্তির মুক্তি দেখো শোষণে হচ্ছে শক্তির মুক্তি ঘটে কিন্তু ধীরে ধীরে ঘটে, আর দহনে যে আছে এটা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘটবে। আলো ও তাপ আমরা জানি শোষণে আলো উৎপন্ন হয় না কিন্তু তাপ উৎপন্ন হয়, আবার দহনের ফলে হচ্ছে আলো ও তাপ দুটাই উৎপন্ন হয়। এরপরে দেখো যেটা 53 নম্বরের প্রশ্ন যে কোষীয় শোষণ কত প্রকারের হয় ও কী কী। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 3 প্রকারের হয়, যথা সবাত শোষণ, অবাত শোষণ আর একটা হচ্ছে সন্ধান। এবার দেখো 54 নম্বরের প্রশ্ন যেটা আছে যে সবাত শোষণ, অবাত শোষণ ও সন্ধানের তুলনা করো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রথম বিষয়টা আর কি মুক্ত অক্সিজেন। তো সবাত শোষণের উপস্থিতি আর অবাত শোষণে হচ্ছে অনুপস্থিতি, মানে মুক্ত অক্সিজেন লাগবে না, আর সন্ধানও হচ্ছে অনুপস্থিতি। এবার হচ্ছে গ্লুকোজ। সবাত শোষণে সম্পূর্ণ জারিত হয়, অবাত শোষণে আংশিক জারিত হয়, আর সন্ধান প্রক্রিয়াও সেই আংশিক জারিত হয় হচ্ছে গ্লুকোজটা। তারপরে দেখো যাচ্ছে যে উৎপন্ন বস্তু, মানে সবাত শোষণে কী কী বস্তু উৎপন্ন হবে। তো দেখো কার্বন ডাইঅক্সাইড, জল। আর অবাত শোষণে কী কী বস্তু উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড, জল, জৈব অক্সাইড। এবার সন্ধান প্রক্রিয়া কী কী উৎপন্ন হবে? দেখো ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড। এরপরে আছে দেখো শক্তি। সবাত শোষণে আমরা কি জানি যে সম্পূর্ণ হয়, মানে শক্তিটা একবারে পুরোপুরি মুক্তি ঘটবে, সেটা হচ্ছে 686 কিলো ক্যালোরি। আর অবাত শোষণে সেটা মোটামুটি আংশিক হয়, আর কতটা শক্তি মুক্তি ঘটে দেখো 50 কিলো ক্যালোরি। আর সন্ধানও সেম আংশিক 35 থেকে হচ্ছে 36 থেকে 50 কিলো ক্যালোরি। এরপরে দেখো যেটা 55 নম্বরের প্রশ্ন আছে, কীরকম করছে। তো এবার দেখো যেটা 55 নম্বরের কোশ্চেন আছে যে সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। তো এটার অ্যান্সারটা হচ্ছে দেখো যে অ্যালকোহল বা সুডা প্রস্তুতিতে, দই ভিনিগার প্রস্তুতিতে, পাউরুটি বিস্কুট কারখানায়, গবেষণাগারে ইথাইল অ্যালকোহল উৎপাদনে হচ্ছে সন্ধান প্রক্রিয়াটার ব্যবহার মানে অর্থনৈতিক গুরুত্ব আছে। এবার দেখো 56 নম্বরের প্রশ্ন যে কোষীয় শোষণের ধাপগুলি লেখো। তো এটার অ্যান্সারটা হয়েছে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, আর একটা হয়ে যাচ্ছে প্রান্তীয় শোষণ। 57 নম্বরের প্রশ্ন দেখো যে গ্লাইকোলাইসিস কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে শোষণের প্রথম পর্যায়ে গ্লুকোজ অণু জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু এটিপি উৎপন্ন করে, তাকে হচ্ছে গ্লাইকোলাইসিস বলে। এবার গ্লাইকোলাইসিস যে আছে সেটা ইএমপি পথ নামেও পরিচিত। ঠিক আছে, তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।